আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি প্রবাহর অনলাইন প্ল্যাটফর্মে। আজকের আলোচনা প্রেপোজিশন এইচএসসি ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের প্রথমত আমরা বেসিক আলোচনা করব, এরপরে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। সো লেটস বিগিন। শুরুতে একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামে আমরা এই প্রেপোজিশনের বেসিক আলোচনাগুলোকে একসাথে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। শুরুতে খেয়াল করবেন, অন মানে উপরে, তবে স্পর্শ থাকবে, একটা ফিজিক্যাল টাচ থাকবে। আর ওভার এবং অ্যাভাব মানে উপরে, যেখানে কোনো স্পর্শ থাকবে না। তবে ওভার বলতে উপরে থেকে কোনো কিছু চলমানকে বোঝাবে, আর অ্যাভাব মানে সবার উপরে বোঝাবে। তারপর টু মানে দিকে, মানে কোনো কিছু স্পেসিফিক কোনো একটা গন্তব্যের দিকে যাওয়ার ক্ষেত্রে আপনি টু ইউজ করবেন। তবে টুয়ার্ডস এর ক্ষেত্রে কোনো স্পেসিফিক থাকবে না, এটা জাস্ট যাচ্ছি। যেমন আমি যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস চকবাজার, আসলে চকবাজারে কোন জায়গায় যাচ্ছি এটা স্পেসিফিক না। যখন আমি বলবো আই এম গোয়িং টু প্রবাহ, তখন এটা স্পেসিফিক, যে প্রবাহতে যাচ্ছি, এটা একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে। আর কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম হয়। তারপর ফর মানে জন্য, ইনটু মানে বাইরে থেকে ভেতরে, আর ভেতর থেকে বাইরে হলে আউট অফ, আন্ডার মানেও নিচে, যেটা স্পর্শ থাকবে না। ডাউন মানে নিচে, যেটা উপর থেকে নিচে বুঝাবে। আবার উপরে হলে সেক্ষেত্রে কিন্তু আপ হয়, আমরা জানি আপ ডাউন প্রায় বলে থাকি আমরা। তারপর বিনিথ মানেও নিচে, একেবারে গভীরে বুঝাবে। তবে বিলো মানে তুলনামূলক নিচে, যেমন আমাদের যে পজিশনে নিচে হলে বিলো লিখি, আর কোনো কিছুর ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে নিচে হলেও কিন্তু আমরা বিলো লিখি। আবার কাউকে কোনো আন্ডারে কাজ করা, মানে কেউ কারো অধীনস্থ হয়ে কাজ করার ক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার লিখি। তো এই বিষয়গুলো আরেকটু খুঁটিনাটি জানতে পারবো যদি আমরা কিছু এক্সাম্পল করি। যেমন দেখেন, এখানে লিখেছি দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টেবল। কেন অন লিখেছি? কারণ এই মোবাইল ফোন যে টেবিলের উপরে আছে, এটা স্পর্শ আছে, এই জন্য আমরা অন লিখেছি। ওভার বা অ্যাভাব অন্য কিছু লিখিনি। এরপর খেয়াল করেন, দি ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটা মুভ করছে। বা যদি আমি লিখতে চাই দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, তাও হবে। উপরে থেকে ফ্যানের সাথে আমার হেডের কোনো স্পর্শ নেই এবং এটা ফিজিক্যাল টাচ নেই বলে আমরা এখানে ওভার লিখেছি। তবে এটা মুভিংয়ের ক্ষেত্রে হলেও আমরা ওভার লিখতে পারবো। এরপর দি স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, স্কাইটা শুধু আপনার মাথার উপর বা আমার মাথার উপর নেই, এটা সবার উপরে, এই জন্য আমরা এই ক্ষেত্রে অ্যাভাব লিখবো। ওভার বা অন বা আপ কিছুই লিখতে পারবো না। তবে খেয়াল করবেন, উপরে বোঝাতে যদি নিচে থেকে উপরে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপ লিখি। যেমন গো আপ দ্য স্টেয়ার্স আনটিল ইউ রিচ দ্য টপ ফ্লোর, এটা বোঝাচ্ছে গো আপ দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে, সেক্ষেত্রে আপনাকে আপ লিখতে হবে। সো এরপরে আরও কিছু এক্সাম্পল খেয়াল করেন, দ্য ইংলিশ টিচিং মেথড অফ রহিম, অর্থাৎ এখানে অফ বলতে এর বোঝানো হচ্ছে। আমরা যখন বলি দি নেম অফ মাই কলেজ, আমার কলেজ নাম না, আমার কলেজের নাম, এর বোঝানোর ক্ষেত্রে আমরা অফ লিখেছি। তারপর হচ্ছে ফুয়াদ ইজ গোয়িং টু স্কুল, আমরা এটা প্রায় বলে থাকি আই এম গোয়িং টু স্কুল। কেন টুটা লিখি? এই টুটা কিন্তু প্রেপোজিশন, এই টুটা দিকে, কোনো দিকে স্পেসিফিক দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টুটা ইউজ করি। তবে একটা টু আছে যেটা ভার্বের আগে বসে, যাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এই টুটা কিন্তু প্রেপোজিশন না। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। সেখানে যে টু লিখছি, সেই টুটা দ্বারা মূলত ভার্বের পূর্বে লিখছি বলে এটাকে ইনফিনিটিভ মার্কার বলা হয়, এবং টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তারপর দেখেন, হি পাস্ট বাই মি, একেবারে নিকটে হলে বাই বসবে। তবে এই নিকটে থাকা, নিকটে না থাকা এবং যে পাশে থেকে চলমান বোঝা, অর্থাৎ যে পাশের বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত জানবো। তার আগে আমরা আরও কিছু এক্সাম্পল একটু দেখে নিই। গো ইন টু দ্য রুম, বাইরে থেকে ভেতরে যাওয়া বোঝাচ্ছে। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম, এটা বাইরে থেকে ভেতরে না, ভেতর থেকে যে বাইরে বোঝাচ্ছে তাই আউট অফ হয়েছে। তা মাদার ইজ ইন দ্য কিচেন, ভেতরে বোঝাচ্ছে। তারপর হচ্ছে উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন যে আমরা প্রায় ভুল করে থাকি। সেটা কেমন? কোনো কিছুর মধ্য দিয়ে ভেদ করে যাওয়া বোঝাতে আমরা থ্রো ইউজ করে থাকি, বিনিময়ে বোঝাতে আমরা থ্রো ইউজ করে থাকি, মধ্যম বা মাধ্যম বোঝাতে সেক্ষেত্রেও কিন্তু আমরা থ্রো ইউজ করে থাকি। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ইন ডিটেলসে জানবো, সবাই একটু খেয়াল করবেন। এখানে নির্দিষ্ট মানে তুলনামূলকভাবে ছোট স্থান বা
বয়সে বোঝাতে, যেমন অ্যাট দ্য এজ অফ। তারপর হচ্ছে সময়ে যদি বোঝায় অ্যাট দ্য টাইম অফ, এই ক্ষেত্রে আমরা কিন্তু কি বলে থাকি, অ্যাড ইউজ করে থাকি। যেমন আফটার রিচিং সোনারগাঁও উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাবাউট 9:30 AM। মনে রাখবেন AM, PM, ও ক্লক এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় অ্যাড ইউজ করে থাকবো। যেহেতু এখানে অ্যাবাউট বলতে প্রায় বোঝাচ্ছে, অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে ইত্যাদি বোঝাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করবো। এখানে কি ইউজ করবো, আমরা অ্যাড ইউজ করবো। তো মূলত এই অ্যাড বিষয়টা দ্বারা PM, AM এবং ও ক্লকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর খেয়াল করবেন হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। বয়সে অ্যাট দ্য এজ অফ লিখবো, বয়সে বোঝাতে। বোথ অফ আস স্টাডিজ সেম স্কুল, ছোট স্থান, তাই অ্যাড লিখেছি। তবে এত সহজ করে যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে একটা বিষয় বলতে হয়, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, কোনো একটা প্রতিষ্ঠান, এর পূর্বে আমরা অ্যাড লিখবো, কারণ এগুলো সবগুলোই হচ্ছে তুলনামূলক ছোট স্থান। ঠিক আছে, তারপর আমরা ইন মানে মধ্যে বুঝি, ইন মানে এ, অ, তে ইত্যাদি বোঝায়। যেমন ইন রুম, রুমে, ইন স্কুল, স্কুলে, এরকম এ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যদি বলি এই যে প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহ্যারেন্ট, মানে নিহিত থাকা, একজন মানুষের মধ্যেই থাকে, তাই আমাকে এখানে ইন লিখতে হবে। তারপর খেয়াল করুন যে দে ওয়ার ইন ডিফিকাল্টি, তারা সমস্যার মধ্য দিয়ে আছে। বাই রিডিং বুক উই বিল্ড নিউ ক্রিয়েটিভ থট, ইমেজ অ্যান্ড অপিনিয়ন ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে থাকা বোঝাচ্ছে। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন মডার্ন সোসাইটি, এখানে ইন দ্বারা মধ্যে বোঝাচ্ছে বা এ বোঝাচ্ছে, আধুনিক সমাজ নয়, আধুনিক সমাজ এ বোঝানোর ক্ষেত্রে আমরা ইন ইউজ করেছি। ফর করাপ্টেড পিপল এ নেশন উইল শোরলি সাফার ইন লং রান, এটা একটা ফ্রেজ, ইন লং রান, অনেক দূর তাদেরকে ভুগতে হবে, এটা বোঝাতে আমরা ইন লং রান ইউজ করেছি। যেটা রুলটা পড়লাম আমরা, স্পর্শ করে বুঝালে অন, স্পর্শ না থাকলে ওভার। এটা আবার একটু দেখি আমরা সবাই। দ্য বুক ইজ অন দ্য টপ অফ দ্য টেবল, অন দ্য টপ কেন লিখেছি, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। তো এটা অন লিখার কারণের অর্থ হচ্ছে এটা স্পর্শ ছিল, স্পর্শ নেই বাট উপরে যে চলমান, সেই জন্য আমরা এখানে ওভার লিখবো। তারপর হচ্ছে গো আপ লিখেছি কেন, এটা নিচে থেকে যে উপরে, দি স্কাই ইজ অ্যাভাব আস কেন লিখবো, যেটা সবার উপরে। তারপর হচ্ছে ক্যামেল, এই উদাহরণটা খেয়াল করেন, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। ক্যামেলস হ্যাভ হামস, হামস মানে কি, কুজ, আমাদের চট্টগ্রামে ইয়াতে ভাষায় এটাকে চোট বলে আর কি, এই যে ষাঁড় গরুর মধ্যে যেটা ইয়া থাকে। তাহলে ক্যামেল মানে উটের, এটা অনেক বড় থাকে, সেখানে স্টোর জমা থাকে, স্টোর থাকে, জমা থাকে কি, ফ্যাট জমা থাকে, চর্বি জমা থাকে, যার কারণে তাদেরকে পানি পান করতে হয় না, তারা পানি পান না করে মরুভূমিতে অনেক দূর যেতে পারে। তো তারা এটা কিন্তু দেয়ার ব্যাগস, তাদের এই অংশে থাকে, এই অংশে থাকা মানে হচ্ছে এটা উপরে থাকে এবং এটা লেগে থাকে, তাই আপনাকে লিখতে হবে অন। খুবই ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করবেন। এটা কিন্তু ঢাকা বোর্ড 2022 আসছে। কেমন, এইভাবে করে বোর্ড কোয়েশ্চেনগুলো আপনি বুঝে বুঝে সলভ করতে পারবেন। নেক্সট ওয়ান, বাই মানে এই পাশে, বিসাইড মানে হচ্ছে যে পাশে, আর বিসাইডস কিন্তু লেখা যাবে না, বিসাইডস মানে এ ছাড়াও, তা ছাড়াও, এটা কিন্তু একটা কানেক্টর, অধিকন্তু বুঝাতে আমরা বিসাইডস ইউজ করে থাকি। তারপর হচ্ছে যে পাস্ট, এটা মানে আমরা অনেকে অতীত বুঝি না, এই পাস্ট মানে অতীত নয়, এই পাস্ট মানে হচ্ছে পাশে থেকে চলমান বোঝাবে। কেমন, আচ্ছা। তারপর দেখেন আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, এটা আমরা কিন্তু কানেক্টর হিসেবে ইউজ করতাম, এটা কিন্তু প্রেপোজিশন হিসেবেও কিন্তু বোর্ড কোয়েশ্চেন এসছে। তারপর হচ্ছে অ্যাজ মানে হিসেবে, যেমন ইউ মে কাম অ্যাজ মাই স্টুডেন্ট, তুমি আমার একজন ছাত্র হিসেবে আসতে পারো। তারপর হচ্ছে এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, লাইক মানে হচ্ছে মতো। তো চলুন আমরা একটু দেখতে চাচ্ছি এখানে এগুলা কোথায় ইউজ করব আমরা। তো একটু দেখুন যে দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম, সেলর মানে নাবিক, দেখছে তার পাশ দিয়ে কিছু লোক আসা যাওয়া করছে, পাশে বাট আসা যাওয়া করছে, চলমান। কিভাবে বুঝলাম, এই যে ওয়াকিং শব্দটা খেয়াল করুন, এটা দ্বারা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে যে পাশে থেকে চলমান। সেক্ষেত্রে আপনি বাইও লিখতে পারবেন না, বিসাইডও লিখতে পারবেন না, বিসাইডস তো প্রশ্নই আসে না, আপনাকে লিখতে হবে পাস্ট। এটা বরিশাল বোর্ড 22 একবার আসছে, 24 আসছে।
Corrupted people are hated, সবার দ্বারা ঘৃণিত। তো দ্বারা বুঝে তো আমরা বাই ইউজ করতে পারি। They had sailed away to the south, had sailed away to the south, যতক্ষণ না তারা কোল্ড গ্রে সিতে গিয়ে না পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত হলে টিল হয়, যতক্ষণ না পর্যন্ত হলে আনটিল হয়। আর এই যতক্ষণ না পর্যন্ত আনটিলে না ইউজ করা যাবে না কেন, নট ইউজ করা যাবে কেন, নট আসছে। টিল প্লাস মানে টিল প্লাস নট ইকুয়াল টু আনটিল, সেই জন্য এখানে নট ইউজ করা যাবে না। তাহলে এখানে কি ইউজ করবেন আপনি, আনটিল ইউজ করবেন। আরেকটা কথা, আনটিলে কিন্তু এল একটা হয়, হ্যাঁ। তারপর মিস্টার ইজ এ ওয়ার্কস মানে কাজ করে, এ ক্লার্ক একজন ক্লার্ক হিসেবে, অ্যাজ এ ক্লার্ক একজন ক্লার্ক হিসেবে, ইন এ লোকাল স্কুল একটা লোকাল স্কুলে। খেয়াল করেন এরপরে, ইটস হাই টাইম উই স্টুড আমাদের দাঁড়ানো উচিত, দ্য করাপ্টেড পিপল ইউনিটেডলি, ওকে, অর্থাৎ আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে করাপ্টেড পিপলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিরুদ্ধে মানে কি, যদি এটাকে আমরা এগেনস্ট বলে থাকি অনেক সময় ভুলে, এটা হচ্ছে এগেইনস্ট, এটা উচ্চারণ হবে কি এগেইনস্ট। তাহলে কীভাবে লিখবো, এগেইনস্ট, ঠিক আছে, এগেইনস্ট, হ্যাঁ। তারপর দেখেন, হি টকড সে কথা বলতো এই পাগলের মতো, লাইক ম্যাড অথবা এজ ম্যাড এরকম লেখা যাবে। তাহলে আমরা বেশ কিছু আনকমন প্রেপোজিশন শিখলাম, লাইক, এজ, তারপর হচ্ছে আনটিল, এগেইনস্ট, এইগুলো মোটামুটি আমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে, অনেকবার এসছে, তো এগুলো একটু দেখতে হবে। উইথ মানে সাথে বুঝাবে, উইথ মানে সাথে বোঝাবে, ফর অর্থ জন্য, অফ অর্থ এর, দূরে বা বিচ্ছিন্ন অবস্থার ক্ষেত্রে আমরা অফ লিখবো। তারপর হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে, সম্বন্ধে, চারিদিকে, প্রায়, অনেক অর্থ বহন করে থাকে। আমি সাথে আমার কিছু বন্ধু সহ একটা পিকনিকের আয়োজন করলাম, সাথে উইথ হবে। তারপর হচ্ছে দো মাই হার্ট ব্লিডস, ব্লিডস মানে রক্তক্ষরণ হওয়া, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য, তাহলে কি লিখবো, ফর হিম, ঠিক আছে। আই হার্ডলি মিট হিম, হার্ডলি শব্দটা দ্বারা নেগেটিভ কিছুকে বোঝাবে, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, রেয়ারলি, বিয়ারলি, এই শব্দগুলো সবসময় নেগেটিভ অর্থ নিবে। এরপর খেয়াল করেন, ইয়ার ইজ দ্য মেইন এলিমেন্ট আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ এর বুঝাতে আমরা অফ ইউজ করবো। দ্য ম্যান টোল্ড হিম, ম্যান মানে তাকে বলল কি, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার লাস্ট জার্নি সম্পর্কে বা সম্বন্ধে বা প্রায় বুঝাতে আমরা অ্যাবাউট ইউজ করব। এরপর দেখেন, কাছে প্রতি দিকে অনুযায়ী পর্যন্ত অনুপাত সীমানার বাইরে বোঝাতে টু ইউজ করব। খুবই অনেকগুলো রুলস একসাথে নিয়ে এসছি, তাইলে দেখুন আমরা কিভাবে করছি। হি ইজ নোন টু এভরিওয়ান, সে সবার কাছে পরিচিত। নোনের পরে প্যাসিভের ক্ষেত্রে আমরা বাই ইউজ করে থাকি, ইটস রং, আপনাকে টু ইউজ করতে হবে। নোন টু মানে কারো কাছে পরিচিত, কারো দ্বারা পরিচিত নয়, সেজন্য বাই ইউজ করা যাবে না। তারপর দেখেন, ট্রি আর ইউজফুল, এখানে আরেকটা ভুল করে থাকি আমরা এখানে ফর লিখে থাকি, আমাদের জন্য উপকারী না, আমাদের কাছে এটা উপকারী। টু ইউজফুলের পরে টু হবে, এখানে ফর লেখা যাবে না। তারপর দেখেন, গুড বুক অলওয়েজ গাইড টু দ্য রাইট পাথ, সঠিক পথের দিকে নিয়ে যায়, সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আই এম রাইটিং টু ইউ, আমি তোমার কাছে লিখছি এই সম্পর্কে। দ্য হিমালয়াস আর একটা দিকে, কোনো দিকে বোঝা যায়, টু দ্য নর্থ অফ বাংলাদেশ। আই নিড আ রুম অফ 5 feet to 8 feet, মানে দৈর্ঘ্যপ্রস্থ যখন দুই দিকে হয়, এত বাই এত বা এত টু এত, এমন করে লেখা যাবে। মনে করেন এই রুমটা হচ্ছে 10 বাই হচ্ছে 12, তো 10 বাই 12, এখানে একটা 10 বাই লিখতে পারেন, কিন্তু আসলে এটা ভুল, সঠিকটা হচ্ছে 10 to 12 এমন করে লিখতে হয়, 10 feet to 12 feet এমনটা, অর্থাৎ 10 হচ্ছে প্রস্থ, এইভাবে বোঝা যাবে। আমরা যদিও বলি বাই, এটা কিন্তু টু ইউজ করাটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা জানি আফটার মানে পরে, বিফোর মানে আগে, বাহাইন্ড নট বিহাইন্ড, ঠিক আছে। তাইলে আমরা বলি বাহাইন্ড, ফ্রম মানে থেকে বা হতে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, আর অ্যামাং মানে অনেকের মধ্যে। তারপর হচ্ছে অ্যালং মানে এক পাশ দিয়ে হচ্ছে বরাবর বোঝাবে, যেমন আমি একটা রোডের পাশ দিয়ে হাঁটছি, আর এটা যদি আমি ক্রস করি তখন অ্যাক্রস হয়ে যাবে। আর কোনো কিছুর মধ্যে বোঝালে উইথিন হবে, ঠিক আছে। তাইলে আমরা একটু দেখি, দ্য বয় টেক্স আফটার, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। টেক্স আফটার মানে আবার মনে করবেন না যে এর মানে পরে নিবে, বিষয়টা বুঝাবে দেশে দেখতে তার দাদার মতো, তাইলে মতো বুঝাতে আমরা টেক্স আফটার ইউজ করব।
তারপর হচ্ছে হি কেম হিয়ার কি আফটার মি বা বিফোর মি, যে কোনো একটা লিখতে পারবেন। তবে এই যে পাস্ট টেন্সের ক্ষেত্রে আফটার ইউজ করা যায়। ইউ আর কি, তুমি যদি তোমার শিডিউল বা স্ক্যাজিউল এর আগে আসো তাহলে তুমি লিখবা বিফোর, আর যদি পরে আসো তাহলে তুমি লিখবা আফটার। এখানে যে কোনোটা ইউজ করা যাবে অর্থ বুঝে, সেন্টেন্স বুঝে, ঠিক আছে। সেন্টেন্স যদি রিকোয়ার করে এটা পরে তো লিখবেন আফটার, আগে হলে এটা হবে বিফোর, ঠিক আছে। আর তুমি যদি পিছনে থাকো সেক্ষেত্রে তুমি কি চাইলে লিখতে পারবা বিহাইন্ড বা বিহাইন্ড, ঠিক আছে। আচ্ছা, স্পর্শ ছাড়া নিচে, কারো অধীনে বা প্রক্রিয়াধীন বুঝাতে আন্ডার বুঝাবে। আমরা বলি না আন্ডার কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, এটাও এখনো চলতেছে। যেমন আন্ডার প্রসেসিং, মানে প্রসেস এখনো চলতেছে, এইরকম বোঝানোর ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করে থাকি। অথবা উনি আমার আন্ডারে কাজ করে, সেটা বুঝাতে আমরা যে অধীনস্থ হয়ে কাজ করাকে আমরা আন্ডার ইউজ করে থাকি। তারপর হচ্ছে ডাউন মানে উপর থেকে নিচে, যা আমরা আগেও কিন্তু পড়েছি। তারপর হচ্ছে বিলো মানে হচ্ছে যে মানে মনে করে আমাদের অনেক ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকে, তারা কিন্তু সাইজে যাই হোক না কেন তাদের যে পজিশনটা কিন্তু কারো থেকে কারো নিচে হলে সেক্ষেত্রে আমরা বিলো ইউজ করে থাকি। তারপর হচ্ছে বিনিত, আর একটু হচ্ছে গভীর, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। দেখুন, মাই প্রপোজাল ইজ আন্ডার, এখানে কি লিখতে হবে আন্ডার কনসিডারেশন, মানে এই যে কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা করা, মানে এটা বিবেচনায় মধ্যে আছে, মানে এখনো সবটাই কমপ্লিট হয়নি, এটা এখনো যে প্রসেসিং চলছে, তাই আপনি আন্ডার ইউজ করতে পারবেন। তারপর খেয়াল করুন, দ্য টিয়ার্স র্যান কি ডাউন হার ফেস, এটা কেন লিখলাম? চোখের পানি যখন মানে পড়ে তখন কিন্তু উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে, তো উপর থেকে নিচে পড়ছে ডাউন, আমরা বলি আপস হয়েছে ডাউন হয়েছে, যখন ডাউন হয় তখন কিন্তু উপর থেকে নিচে হয়। তো চোখের পানি নিশ্চয়ই নিচে থেকে উপরে যাবে না, উপর থেকে গড়িয়ে নিচে পড়বে, তাই আমরা এখানে র্যান ডাউন মানে গড়িয়ে পড়া বোঝাতে আমরা ডাউন ইউজ করেছি, অ্যাপ্রোপ্রিয়েট এটা। তারপর খেয়াল করুন, হি গট 90% মার্কস ইন ম্যাথমেটিক্স। আচ্ছা, সেক্ষেত্রেও আমরা চাইলে এই যে একটা যে একটু কম পেলো একটু যে বেশি পেলো, এটা আসলে রেঞ্জের একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনি চাইলে বিলো ইউজ করতে পারবেন। মানে আমাদের যে মার্কস একটু আগে বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড, এটি যে একটা রেঞ্জ হয়, সেই বিষয়গুলো কিন্তু সাইজ দিয়ে হয় না, এটা কিন্তু একটা মানে মানুষের যে মেধা এটার উপরে বেস করে হয়। তো সেক্ষেত্রে আপনি মানে বিলো লিখবেন, এখানে আন্ডার লেখা যাবে না। আন্ডার মানে হচ্ছে অধীনস্থ হয়ে থাকা, একটা কেউ সেকেন্ড হওয়া মানে সে কারো অধীনস্থ না, সে হচ্ছে পজিশনে নিচে, এই হচ্ছে বিষয়। তো আরও কিছু এক্সাম্পল দেখবো। বাইরে থেকে ভেতরে বোঝাতে আমরা ইনটু ইউজ করে থাকি, ভেতর থেকে বাইরে আউট হবে, একটু আগে পড়লাম, বাট এবার আমরা এক্সাম্পল দেখবো। যেমন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর কনভার্টেড, অবস্থার পরিবর্তন হলে কিন্তু আমরা ইনটু লিখে থাকি। যেমন আইস চেঞ্জেস ইনটু ভেপার, ঠিক আছে, অথবা ওয়াটার ইফ ইউ হিট ইট, ওকে, আপনি যদি এটাকে হিট দেন তাহলে এটা চেঞ্জ হবে, এটা যে কনভার্ট হবে, মানে কনভার্ট হওয়া মানে তো বুঝেন অবস্থার যে পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হওয়া বুঝালে আপনি ইনটু লিখবেন। তাইলে এখানে কি হইল, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর কনভার্টেড ইনটু ওয়াটার, মানে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। উই গট আওয়ার ফ্রিডম, মানে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা থ্রো ইউজ করবো, একটু আগে পড়লাম। এবার একটু এক্সাম্পল দেখি, বোর্ড কোয়েশ্চেন। উই গট আওয়ার ফ্রিডম থ্রো মানে হচ্ছে একটু আগে পড়লাম যে বিনিময়ে, থ্রো দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস, মানে হাজার হাজার শত শত জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতাটা পেয়েছি, এক্সচেঞ্জ মানে করার মতো, অর্থাৎ আমরা শত শত হাজার হাজার প্রাণ দিয়েছি, এর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মানে এটা এক্সচেঞ্জিং বিষয় ছিল, বিনিময় ছিল, এই জন্য এখানে আমরা থ্রো ইউজ করেছি। গো থ্রো ইউর মেসেজ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কিছু ভেদ করে যাওয়া, মানে উপর থেকে নিচে পর্যন্ত এ টু জেড পড়ানোর ক্ষেত্রে আমরা তাও থ্রো ইউজ করতে পারবো, এটাকে গো থ্রো বলা হয়। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা খুব সহজ, আমরা বুঝতে পারি যে চারিদিকে বুঝাতে অ্যারাউন্ড বা রাউন্ড ইউজ করা হয়, কেমন? আচ্ছা, দ্য স্কুল ইজ জাস্ট দ্য রোড, এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে আমরা অ্যাক্রস ইউজ করে থাকবো, অর্থাৎ এই পাশ আর ওই পাশ,
মানে অপোজিট সাইডে হলে সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অপর প্রান্তের ক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করে থাকবো। তারপর দেখো উই ক্যানট বাট, বাট শব্দটা একটু ডিফারেন্ট, এটা অ্যাডমিশনে বেশি আসে। বাট মানে আমরা কিন্তু জানি, কিন্তু বাটের অর্থ যদি কিন্তু না হয় সেক্ষেত্রে বাট কিন্তু প্রেপোজিশন উইদাউটের মতো কাজ করে। আমি যদি বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে আল্লাহ কিন্তু নয়, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, সেখানে বাটটা উইদাউটের কাজ করছে, সেইখানে প্রেপোজিশনের কাজ করছে, যদিও বাট একটা কনজাংশন। আমি যদি বলি উই ক্যানট বাট লাভ আওয়ার কান্ট্রি, আমরা পারি না কিন্তু, এমনটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে আমরা আমাদের দেশকে ভালো না বেশে পারি না, অর্থাৎ ভালোবাসা ছাড়া পারি না। সেটা মিন করছে যে উইদাউটের অর্থ আমরা এই বিষয়টা অনেক সময় বুঝি না, আমরা মনে করে থাকি এটা বাটটা একটা কনজাংশন, কিন্তু বাটটা এখানে একটা প্রেপোজিশন। তো কিছু অ্যাপ্রোপ্রিয়েট এই প্রেপোজিশন যেগুলো বোর্ডে বারবার এসছে, আমরা এগুলো অর্থ না জেনে এমনি পড়লে মুখস্থ হওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন, আমি কয়েকটা একটু করে পড়ে শোনাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন অ্যাবাইড বাই, মেনে চলা, দেখেন এখানে কয়বার আসছে বোর্ডে, এগুলো বেশিরভাগ সময় আসে অ্যাবাইড বাই। আপনি জাস্ট বাইটাকে রেখে আপনি এটাকে মুখস্থ করে যাবেন, এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। আমি অনেক ক্ষেত্রে আমরা প্রায় 2000 পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করে থাকি, আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি। আপনাকে এখানে মাত্র 40টা দেওয়া হয়েছে, 40 থেকে 50টা, এটা একটু দেখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকাস্টম টু অভ্যস্ত, অ্যাড টু যুক্ত করা, এডিক্টেড টু হচ্ছে যে খারাপ কাজে আসক্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডহিয়ার টু লেগে থাকা, এফোর্ট টু সামর্থ্য থাকা, অ্যারাইভড এট মানে কোথাও গিয়ে পৌঁছানো। আপনি যখন টু পড়বেন তখন সব টু একসাথে করে পড়ে ফেলবেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট, আবার যখন অ্যাড পড়বেন তখন সবগুলো একসাথে করে এই পড়ে ফেলবেন। অ্যাটাচ টু বা অ্যাটাচমেন্ট টু, জুড়ে দেওয়া বা লেগে থাকা। অ্যাটেন্টিভ টু, মনোযোগী, দেখেন অনেকবার বোর্ড আসছে এগুলো। তো এইভাবে করে অ্যাভেল টু, অ্যাওয়ার অফ, সচেতন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিলং টু, কোনো কিছুর অধিকারী হওয়া বা মালিকানায় থাকা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্সড ইনটু, এটা আমরা ভুল করে থাকি, এটা কী জন্য ভুল হয় আমি বলি, যে ভার্স ইনটু মানে আমরা বুঝি না যে কান্নায় ভেঙে পড়া, কান্না করার আগে একটা অবস্থান থাকে, কান্না করে একটা অবস্থান থাকে, দুইটার মধ্যে যে একটা পরিবর্তন হয় সেই জন্য আমরা ইনটু লিখে থাকি। তো এরপর হচ্ছে যে কেয়ার ফর, কেয়ার অফ বা ক্লিংস টু বা ক্লক অফ মানে কাম ফ্রম, এগুলো সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নেবেন। এগুলো এই যে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার বা রান আফটার, কোনো কিছুতে লালায়িত হওয়া বা লেগে থাকা বোঝায়। এরপর হিন্ড্রেন্স টু, বাধা দেওয়া, চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 23 অনেকবার আসছে। এইভাবে ইগনোরেন্ট অফ, মোস্ট ইম্পর্টেন্ট, অজ্ঞ। তারপর আমি আরও কয়েকটা বলি, যেমন ইন্টেন্ট টু, এটা আসে বেশিরভাগ ক্ষেত্রে, ইচ্ছা পোষণ করা। তারপর জট ডাউন, এটা আমরা ভুল করে থাকি, জট ডাউন, টুকে নেওয়া, কোনো কিছু টুক করে নেওয়া। লিসেন টু, লিসেনের পরে আমরা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট বা কোনো প্রেপোজিশন লিখতে ভুলে যাই, এটা লিসেন টু লিখতে হবে। লুক এট মানে স্থির দৃষ্টিতে কিন্তু তাকানো, আবার লুক ডাউন আপন মানে ঘৃণা করা, লুক ফর মানে হচ্ছে খোঁজ করা। আর মেড অফ আর মেড ফ্রমের মধ্যে যে পার্থক্য, উপাদান যদি দেখা যায় সেই ক্ষেত্রে হচ্ছে মেড অফ, উপাদান দেখা না গেলে মেড ফ্রম। যেমন দ্য পেপার মেড ফ্রম উড, গাছ থেকে তৈরি, কিন্তু গাছ তো এই পেপারে চোখে দেখা যাচ্ছে না। আর যদি মেড অফ বলি, যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, এই চেয়ারের মধ্যে যে গাছ আছে এটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, সেই জন্য এটা গাছের তৈরি, এর বোঝাতে আমরা অফ লিখেছি। এইভাবে করে আপনি এই অ্যাপ্রোপ্রিয়েটগুলো একটু মুখস্থ করে নেবেন, যেগুলো বোর্ডে আসছে বারবার, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখান থেকে, যেমন রেজাল্ট ইন, এগুলো আমরা ভুল করে থাকি। রিলাই অন, রিলাই মানে নির্ভর করা, নির্ভর করলে আমরা উপরে করি, রিলাই অন, ডিপেন্ড অন, ইফেক্ট অন, এইভাবে যেগুলো উপরে করি। এমফাসাইজ অন, গুরুত্ব আরোপ করা, এগুলো অন হয়। তারপরে হচ্ছে এই যে টেক নিয়ে, যেমন ধরেন টেক অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে বুঝায়। টিম উইথ মানে প্রচুর পরিমাণে থাকা, টিম উইথ। ভিকটিম টু, ওয়ান্ডারেট, অর্থ। তো এগুলো মোটামুটি দেখলে আপনি এই 40 থেকে 50টা দেখলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মোটামুটি মুখস্থ হয়ে যাবে। So thank you very much for watching this live video and keep learning English with Prabaho. Assalamu alaikum wa rahmatullah.